আজকে একাদশ শ্রেণীর জৈব রসায়নের বিক্রিয়ার ক্রিয়া কৌশল এটা আলোচনা করব। বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল সেটা আলোচনা করার আগে সবার আগে যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, এই এফেক্টের সাহায্যে আমরা কোনো যৌগের অম্লতা, তার ক্ষারকত্ব এদের মধ্যে তুলনা করতে পারি। ইন্ডাকটিভ এফেক্টটা কি? আমরা জানি যে সমযোজী যৌগ যে কোনো কিছু হতে পারে, যেমন সি আর সি যদি হয়, কার্বন কার্বনের মধ্যে যদি বন্ধন থাকে, একটা সমযোজী বন্ধনে দুটো ইলেকট্রন থাকে এবং সেই দুটো ইলেকট্রন মাঝামাঝি জায়গাতে অবস্থান করে থাকে, ঠিক মিডিল পয়েন্টে অবস্থান করে থাকে। কিন্তু যদি এখানে অন্য কোনো হেটেরো পরমাণু যদি হয়ে থাকে, হেটেরো অ্যাটমের ক্ষেত্রে কি হয়, যেমন ধরুন এখানে ক্লোরিন যদি থাকে, এখানের মধ্যে যে সমযোজী বন্ধন হবে সেই সমযোজী বন্ধনের ইলেকট্রন মিডলে থাকবে না। সেটা কি হবে, যে তুলনামূলকভাবে নেগেটিভ তার দিকে কি হবে, স্থায়ী সরণ হবে। সরণটা কেমন হবে? স্থায়ী প্রকৃতির হবে, স্থায়ী সরণ হবে। তাহলে সমযোজী বন্ধনে কোনো এক বন্ধনের ক্ষেত্রে কিন্তু আমি বলছি, তাহলে জৈব অণুর এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলে অন্য কোনো পরমাণুর উপস্থিতি থাকলে যে ইলেকট্রনের যে সরণটা হয়, স্থায়ী যে সরণটা হয়, তাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে জৈব যৌগের এক বন্ধন হবে এবং এক বন্ধনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এক বন্ধন আছে এই রকম জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের সাথে যদি কোনো পরমাণু যুক্ত থাকে, অন্য কোনো পরমাণু যুক্ত থাকে, সেই পরমাণু কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে বা ইলেকট্রনকে দেবে। এই যে ঘটনা, স্থায়ী যে সরণটা হচ্ছে ইলেকট্রনের, তাকে বলা হয় থাকে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কতগুলো উদাহরণ মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা পরমাণু, একটা যৌগ দিয়ে দিয়েছে CH3, C ডবল বন্ড O, এখানে OH। এটা অ্যাসিড তখন হবে যদি এই হাইড্রোজেনকে ছাড়তে পারে, যৌগটা হাইড্রোজেনকে ত্যাগ করতে পারে। দেখো এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করব ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। CH3 কি করবে, ইলেকট্রন দান করবে, ইলেকট্রন কার্বনকে দান করবে, কার্বন ইলেকট্রন অক্সিজেনকে দিবে। এর ফলে অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু অনেকটাই কমে যায়। অনেকটা কমে যাওয়ার ফলে এই যে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে, সেখান থেকে ইলেকট্রন টানার যে প্রবণতা সেটাও অনেকটা কমে যায়। অর্থাৎ তার অ্যাসিডিটি কি হয়, তুলনামূলকভাবে কম হয়। কার সাথে আমি তুলনা করছি, ধরো এখানে যদি আমি ক্লোরিন দিই, সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে CH2 আছে, মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন তৈরি হয়েছে, ডবল বন্ড OH। দেখো ক্লোরিন কি করে, ইলেকট্রন টানবে। ইলেকট্রন টানার ফলে কি হবে, এখানে ইলেকট্রন ঘাটতি দেখা যাবে, এ নিজের ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করার জন্য এখান থেকে টানবে। এর ফলে কি হবে, দেখো এ নিজের ঘাটতিকে পূরণ করার জন্য এখানে অক্সিজেনকে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ইলেকট্রনের অভাব দেখা দিল, এবং এ তখন নিজের ইলেকট্রনকে পূরণ করার জন্য এই বন্ধন, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে সেখান থেকে নিজের ইলেকট্রনকে টানবে। এর ফলে কি হবে, বন্ধনটা ভেঙে যাবে এবং সহজেই হাইড্রোজেনকে ছাড়তে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব এইটা হচ্ছে কিন্তু শক্তিশালী অ্যাসিড, আর এইটা হচ্ছে তুলনামূলকভাবে ওর সাপেক্ষে যদি আমরা দেখি এটা হচ্ছে দুর্বল। তাহলে কিছু কিছু গ্রুপ আছে যারা ইলেকট্রন দান করে, আবার কিছু কিছু গ্রুপ আছে যারা ইলেকট্রন গ্রহণ করে, সিস্টেম থেকে ইলেকট্রন নিয়ে নেয়। যেমন আমরা CH3 দেখলাম সিস্টেমে ইলেকট্রন দিচ্ছে, আর ক্লোরিন সিস্টেম থেকে ইলেকট্রন নিচ্ছে। এর উপর ভিত্তি করে এই যে ইন্ডাকটিভ এফেক্ট, এই ইন্ডাকটিভ এফেক্টকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্লাস আই এফেক্ট পাবো, আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, যারা ইলেকট্রন দিবে। সাধারণভাবে কারা, যারা মাইনাস টাইপের আছে, ধরো এই ধরনের যদি মাইনাস যুক্ত গ্রুপ লেগে থাকে বা অক্সিজেন যদি মাইনাস আকারে থাকে, তাহলে এগুলো হচ্ছে প্লাস আই এফেক্ট প্রদর্শন করবে। তোমরা তো দেখলে যে কার্বনের সাথে CH3 যদি লেগে থাকে, 3টে CH3 লেগে আছে ধরো, তাহলে আরো ভালো ইলেকট্রন দান করতে পারবে। কার্বনের সাথে যদি দুটো CH3 লেগে থাকে,
সেও কিন্তু ইলেকট্রন দান করতে পারবে। কার্বনের সাথে যদি একটা CH3 লেগে থাকে তাহলেও কিন্তু সে ইলেকট্রন দান করতে পারবে। তবে ইলেকট্রন দান করার প্রবণতা এই মাইনাস যদি আয়ন থাকে সেটার ক্ষেত্রে বেশি হবে। যত CH3 থাকবে তত বেশি হবে, CH3 যত কমবে তার ইলেকট্রন দেওয়ার প্রবণতা তত কমতে থাকবে। এই সিরিজটাকে তোমাকে মনে রাখতে হবে। আমরা পরে আলোচনা করছি আরো উদাহরণ। মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট হচ্ছে সাধারণভাবে আমরা যেগুলো প্লাস হয়ে থাকে, NR3 এই ধরনের যদি প্লাস থাকে বা SR2, তাহলে মানে প্লাস যারা থাকবে। আর কি হতে পারে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে NO2টা খুব কাজে লাগে, NO2টা মুখস্থ রাখবে। NO2 পরে তোমার লাগবে হচ্ছে সায়ানাইড, তারপরে হচ্ছে COOH, তারপরে তোমার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, OH, এগুলো প্রত্যেকেরই মাইনাস আই এফেক্ট। যারা প্লাস থাকবে তাদের মাইনাস আই এফেক্ট সর্বোচ্চ হয়ে থাকবে। NO2 এই সিরিজটাকে মুখস্থ রাখবা। তারপর অ্যাসিড, তারপর হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, OH এর ক্ষেত্রেও কিন্তু মাইনাস আই এফেক্ট আছে। মাইনাস আই এফেক্ট মানে হচ্ছে এরা ইলেকট্রন সিস্টেম থেকে নিয়ে নিবে। এটা শিকার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে অম্লতার তুলনা করা। আমি প্রথমেই বলেছিলাম যে অম্লতার তুলনা করা যায়। অম্লতার তুলনা করবো আমরা, যেমন ফার্স্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে এই যে দুটো যৌগ তোমাকে 1 নম্বর আর 2 নম্বর দুটো যৌগ দিয়ে দিল, বললো যে এদের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক ব্যাখ্যা করো। তাহলে এদের অ্যাসিডিটি ব্যাখ্যা করতে গেলে তোমাকে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে হবে। ধরো আরেকটা উদাহরণ আমি করি। ধরো ক্লোরিন ধরো আছে এখানে CH2 C ডবল বন্ড O OH। আরেকটা তুলনা করতে বলেছে CH Cl Cl C ডবল বন্ড O আর OH। দেখো এখানে একটা ক্লোরিন ছিল, ক্লোরিন কি করবে ইলেকট্রন সিস্টেম থেকে নিবে, সেটা পূরণ করার জন্য এখানে কাছ থেকে নেবে, এবং এ নিজের ইলেকট্রনকে পূরণ করার জন্য অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নেবে। এর ফলে কি হবে, এই বন্ধনটা দুর্বল হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে দেখো একটা ক্লোরিন, এই যে এই ক্লোরিনটা টানলো, এর দিকে টানবে, এও টানবে, এর ফলে বন্ধনটা দুর্বল হয়ে যায়। এখানে আর একটা ক্লোরিন আছে, এও টানবে। তাহলে দেখো তোমরা দেখে বুঝতে পারবে যে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বন অক্সিজেনের থেকে এর তুলনায় ডবল হারে টানছে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে। অর্থাৎ এই বন্ধনের মধ্যে ইলেকট্রন কি হচ্ছে, এই অক্সিজেন কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। এর তুলনায় 1 নম্বর যে যৌগটা আছে তার যে অক্সিজেনটা রয়েছে, 2 নম্বর যৌগের যে অক্সিজেন রয়েছে তার মধ্যে কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা বেশি। 1-এর তুলনায় 2-এর ইলেকট্রনের ডেফিসিয়েন্সি মানে অভাবটা বেশি। তাই জন্য এ নিজের চাহিদাকে পূরণ করার জন্য পাশের এই হাইড্রোজেন থেকে OH বন্ধন থেকে নিজের ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এর ফলে বন্ধনটা দ্রুত হারে ভাঙবে। 1-এ যত হারে ভাঙবে 2-এ তার থেকে দ্রুত হারে এই বন্ধনটা ভেঙে যাবে, এবং ভেঙে যাওয়ার ফলে কি হবে, এটার অ্যাসিডিটিটা বেশি হয়ে থাকে। তাহলে 1-এর তুলনায় 2-এর অ্যাসিডিটি বেশি, এই কারণটা তোমরা ব্যাখ্যা নিশ্চয়ই করতে পারবে। শুধু অম্লতা না, ক্ষার ধর্মটাও আমরা কিন্তু প্রমাণ করতে পারি, এই তুলনা করতে পারি। ক্ষার ধর্ম, ক্ষারতা বা ক্ষার ধর্মের তুলনা করব। কিভাবে আমরা তুলনা করব দেখো, ধরো একটা যৌগ দিয়ে দিয়েছে CH3NH2। ক্ষার কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই জানো, যারা ইলেকট্রন দিতে পারবে তারা হচ্ছে ক্ষার। যারা ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ যে ইলেকট্রন জোড় আছে সেটা কি হবে, দান করে দিতে পারবে, তারা হচ্ছে ক্ষার। তাহলে এবার দেখো CH3 কি করবে, ইলেকট্রনটা বেশি আছে মানে প্লাস আই এফেক্ট আছে। CH3 প্লাস আই এফেক্ট থাকার জন্য কি করবে, এই ইলেকট্রনকে ও দিয়ে দিবে। কাকে দিয়ে দিবে, ইলেকট্রন দিবে হচ্ছে এই নাইট্রোজেনকে। এর ফলে কি হবে, এখানে ইলেকট্রনের ঘনত্বটা আরো বাড়বে। আবার দেখো CH3 এই ধরনের যদি হয়ে থাকে, ধরো এখানে তো আছে, এখানে দুটো CH3 আছে, তাহলে দেখো এবার এই দুটো CH3 দুটো প্লাস আই এফেক্ট থাকার জন্য দুটো ইলেকট্রন, দুটো মিথাইল, এটা হচ্ছে মিথাইল গ্রুপ। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে এটাকে আমরা মিথাইল গ্রুপ কেন বলি। মিথাইল গ্রুপে থাকার জন্য এরা প্লাস আই এর থাকার জন্য ইলেকট্রন দান করবে, এবং এখানে ইলেকট্রনের ঘনত্ব আরো বেড়ে যাবে। আমরা যদি
টার্সিয়ারি ক্ষেত্রে দেখে এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন। এটা মনে রাখবে তোমরা যে এটা এই যে যৌগটাকে বলা হয় এটাকে প্রাইমারি অ্যামিন। অ্যামিন NH2 থাকার জন্য অ্যামিন। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি। আর টার্সিয়ারি কারা হয়ে থাকে? টার্সিয়ারি হচ্ছে যখন তিনটে মানে CH3 থাকবে এখানে, যখন তিনটে CH3 থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে টার্সিয়ারি। এখানেও লোন পেয়ার আছে, লোন পেয়ার বলা হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয় তাকে, এগুলোকে টার্সিয়ারি। এবার যদি আমরা এদের মধ্যে তুলনা করি তাহলে আমরা কি দেখব? দেখো, যত বেশি ইলেকট্রন থাকবে নাইট্রোজেনের কাছে, সাপ্লাই যত বেশি থাকবে তত বেশি ও সহজে দান করতে পারবে। তাহলে এই তিনটের মধ্যে আমরা যদি 1, 2, 3 করি, বা আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিকে যদি আমরা দেখি, দেখবো যে টার্সিয়ারির ক্ষেত্রে তিনটে মিথাইল গ্রুপ আছে এবং মিথাইল গ্রুপে প্লাস আই ইফেক্ট আছে। প্লাস আই ইফেক্ট থাকার জন্য ও ইলেকট্রন দান করবে। এবং নাইট্রোজেনে কি হবে? ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি হবে। ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকার জন্য ও ইলেকট্রন তত সহজে দান করবে, এবং সহজে ইলেকট্রন দান করার জন্য এর ক্ষার ধর্মতা সব থেকে বেশি। তাহলে টার্সিয়ারির সব থেকে বেশি হবে, তারপরে সেকেন্ডারি হবে, তারপরে হচ্ছে প্রাইমারি অ্যামিনের হতে পারে। তাহলে আমরা ক্ষারকত্ব কিন্তু ব্যাখ্যা করতে পারি এই ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট আমাদের কিন্তু খুবই দরকার। কোনো জৈব বিক্রিয়ার ক্ষেত্রে কোনো যৌগ অম্লতা বা ক্ষারকত্বর পরিমাণটা করার জন্য আমাদের ইন্ডাকটিভ এফেক্টের প্রয়োজন আছে। আচ্ছা, আমরা ইন্ডাকটিভ এফেক্ট দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্স, রেজোন্যান্সটা কি? রেজোন্যান্সটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে দেখো, কোনো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব, ধরো বেনজিন, তোমরা নিশ্চয়ই জেনেছো যে এই ধরনের চিত্র আমরা লিখে থাকি। 6টা কার্বন থাকে, এই 3টে পাই বন্ধন থাকে। কিন্তু এই যে বেনজিনের এই ছবিটা সমস্ত ধর্ম বেনজিনের ধর্মকে ব্যাখ্যা করতে পারে না। আবার আমরা যদি বেনজিনকে আমরা যদি এইভাবে লিখি, অল্টারনেট করে থাকে ডবল বন্ডগুলো, তাহলেও সমস্ত ধর্মগুলোকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে বেনজিনের এই রূপও সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না, আবার এই রূপও সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এবং আরেকটা জিনিস দেখা গেছে পরীক্ষা করে, যে এটা ধরো C1, এটা C2, C3, C4, C5 আর হচ্ছে C6, এই যে বন্ধনগুলো রয়েছে, সেই বন্ধনগুলো পরীক্ষা করে দেখা গেছে যে এই বন্ধনগুলোর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যগুলো কিন্তু সমান। নর্মালি কি হয়, একটা বন্ধন থাকলে তাহলে তার দৈর্ঘ্য বেশি হয়, দুটো বন্ধন থাকলে তার দৈর্ঘ্যটা কম হয়। কিন্তু যখন পরীক্ষা করে দেখা গেছে যে প্রতিটা বন্ধন C1, C2, C2, C3, এই যে বন্ধনগুলো আছে, সমস্ত বন্ধনগুলোর মানটা একই রকম দাঁড়াচ্ছে। এবং সেখান থেকে তাহলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই দুটো যেহেতু সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না, সেই জন্য এটাকে আবার নতুন করে লেখা হয়, এটাকে একটা গোলভাবে এরকমভাবে দেওয়া হয়। মানে এই যে পাই ইলেকট্রনটা চারিপাশে ঘুরছে, এবং ঘোরার ফলে কি হচ্ছে, যে বন্ধনটা কিন্তু সবার ক্ষেত্রেই মোটামুটি এক বন্ধনের থেকে বেশি, দ্বিবন্ধনের থেকে কম, এই গড় মানটা আমরা পাই। তাহলে কোনো ইলেকট্রনটা কোনো নির্দিষ্ট জায়গায় ফিক্সড না, ইলেকট্রনটা কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। এটা রেজোন্যান্স, এই যে স্ট্রাকচারগুলো আমি পেলাম, এটাকে আমরা বলে থাকি রেজোন্যান্স স্ট্রাকচার। যার যত বেশি রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি করা সম্ভব হবে, সেটা তত বেশি হচ্ছে সুস্থিত বলবো বা স্টেবল আমরা বলবো। আমরা যে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখি, যেমন ধরো কার্বনেট আয়ন, কার্বনেট আয়নের ক্ষেত্রে আগে দেখি, তারপর আমরা অ্যাসিড নিয়ে দেখব। CO3 2-। তাহলে এর গঠনটা কেমন হবে? তোমরা নিশ্চয়ই রাসায়ন যে এই চ্যাপ্টার আছে রাসায়নিক বন্ধন, সেখানে দেখেছো যে CO3 এর গঠন দেখো, 3টে অক্সিজেন আছে, তাহলে 3 দিকে 3টে অক্সিজেন আমরা লিখে দিলাম। দুটো মাইনাস আছে, তাহলে হচ্ছে দুটোর মাথায় মাইনাস আমাকে দিতে হবে। আর কার্বনের 4টে হাত, একটা দুটো, এখানে দুটো হবে, কারণ এটা হচ্ছে অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। আমি যেমন এখনই বললাম যে বেনজিনের এই যে নির্দিষ্ট গঠন কোনো ধর্মকে ব্যাখ্যা করতে পারে না, তো এই রকম ভাবে এইটাও কিন্তু সমস্ত ধর্মকে ব্যাখ্যা করতে পারে না। এবং সর্বোপরি আরেকটা কথা বলি, এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন। এক বন্ধনের আর
আকারটা দৈর্ঘ্যটা বড় হয়, এটার দৈর্ঘ্যটা ছোট হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত ধর্মগুলো একই। কেন একই? কারণ এটা রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি করে। পাই ইলেকট্রনটা কি হয়, পাই ইলেকট্রন কোনো নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে না। এই কার্বন অক্সিজেনের মধ্যে এই যে পাই ইলেকট্রন আছে, সেই পাই ইলেকট্রন, তোমরা নিশ্চয়ই পাই ইলেকট্রন বোঝো, একটা সিগমা একটা পাই থাকে, পাই ইলেকট্রন আবদ্ধ থাকে না, পাই ইলেকট্রনটা মুভমেন্ট হয়। আমি ধরলাম এই ক্ষেত্রে এবার দুটো মাইনাস হলো, এখানে দুটো, তাহলে এই যে স্ট্রাকচারগুলো আমি পাচ্ছি এগুলোকে বলা হয় থাকে রেজোন্যান্স স্ট্রাকচার। যত বেশি এই ধরনের হবে এবং উপমুখী চিহ্নটা দিয়ে প্রয়োগ করতে হবে, হ্যাঁ, কারণ প্রত্যেকে কনভার্ট হতে পারে। তাহলে 3 দিকে 3টা অক্সিজেন এখানেও হবে, এবং তোমার দেখো এইবারে এইটা মাইনাস আর এটা মাইনাস হয়ে গেল, এখানে ডবল বন্ড হয়ে গেল। তাহলে এই 3টে স্ট্রাকচার আমি পেলাম। এই 3টে স্ট্রাকচারের বদলে আমি কিন্তু সমতুল্যভাবে, আমরা যেমন দেখেছি দুটো বেঞ্জিনকে আমি যেমন এইভাবে লিখেছিলাম এটা গোল মতো, এখানেও আমরা কিন্তু সেম করব। 3টের একটা সংকর হাইব্রিড আমরা তৈরি করব, যেটা 3টেকেই মান্যতা প্রদান করে। যেমন অক্সিজেন ধরো যেমন ছিল আমরা সেই রকমই করলাম। ধরো এখানে কার্বন ছিল, অক্সিজেন যেমন করে ছিল 3 দিকে 3টে অক্সিজেন ছিল, সেম 3টে অক্সিজেনে লিখলাম। মাইনাস এখানে 2 জায়গায় ছিল, এখানে দুটো, এখানে দুটো, অর্থাৎ 3টে স্ট্রাকচারের মধ্যে দুটো করে, মানে সবাই এটাকে যদি আমি সবাইকে ভাগ করে দিই, দুটো যদি 3 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে কত হবে? 2 এর 3 হবে, এখানেও 2 এর 3 হবে, এখানেও 2 এর 3 হবে, মাইনাস হবে। মানে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন কি হচ্ছে 3 জনের মধ্যে ভাগ করেছে। তাহলে আর পাই ইলেকট্রনগুলো এরকম ডট ডট করে দেওয়া হবে, মানে চারিদিকে মুভমেন্ট হচ্ছে, আর মাইনাসটা সবার মধ্যে ভাগ হয়ে গেছে। এবং যে যত বেশি রেজোন্যান্স তৈরি করতে পারবে সে তত বেশি হচ্ছে শক্তিশালী বা স্থায়ী আমরা বলতে পারবো। ধরো আমি আরেকটা উদাহরণ করলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো ফেনল, জৈব যৌগ তোমরা পড়ছো তাই জন্য এগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। ফেনল, আর আগে বললাম বেনজিন। এই বেনজিন রিং এর সাথে যদি আমরা OH কে যুক্ত করে দিই তাহলে তাকে আমরা বলবো ফেনল। এই ধরনের আমরা পাবো। এবং তোমরা জানো যে এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। এইবারে যদি এই লোন পেয়ার ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে কি হবে? এই ইলেকট্রনটা এই জায়গাতে চলে আসবে, এই কার্বনের মাথাতে পড়ে গেল। তাহলে গঠনটা কেমন হবে? তাহলে রেজোন্যান্স স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই করতে পারবে, আমি যদি দিয়ে দিই বাড়িতে করতে। তাহলে এই যে ইলেকট্রনটা এখানে আসলো এটা হচ্ছে মাইনাস হয়ে গেল। আর একটা জিনিস দেখো, এ নিজের ইলেকট্রনকে হারিয়েছে তাই জন্য প্লাস হবে, বাকি যেমন ছিল ওই রকম হলো। তাহলে এটা একটা স্ট্রাকচার আমি পেলাম। এইবারে এই ইলেকট্রনটা, এখানে যে ইলেকট্রনটা তোমরা দেখছো সেটা কিন্তু এখানে পড়তে পারে, মানে এই ইলেকট্রনটা এখানে এসে পড়লো আর এই ইলেকট্রনটা তখন এখানে হবে। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যে সেকেন্ড যে স্ট্রাকচারটা আমি পাবো সেটা দেখো কেমন হয়। OH প্লাস হলো, আর এখানে ইলেকট্রনটা এই বন্ধনের উপর এসে পড়লো, আর এখানে ইলেকট্রন এই কার্বনের উপর পড়লো, তাহলে এই কার্বনটা হয়ে গেল মাইনাস। তাহলে এইটা একটা স্ট্রাকচার হলো। আবার দেখো আমরা যদি দেখি, আবার বেনজিনকে যদি করি, দেখো এই ইলেকট্রনটা এবার এখানে এসে পড়তে পারে, ইলেকট্রনটা এখানে এসে পড়তে পারে, এই কার্বনের উপর এসে পড়তে পারে, আর এইটা গিয়ে এখানে পড়লো। তাহলে কেমন হবে দেখো, OH প্লাস, এইটা মাইনাস হয়ে গেল, এখানে ডবল বন্ড হয়ে গেল। দেখো এই যে স্ট্রাকচার আমি পেলাম এটা হচ্ছে ফেনলের গঠন। ফেনল, আচ্ছা ফেনল থেকে ফেনক্সাইড আয়ন তৈরি হয়। মানে ফেনক্সাইড আয়ন কখন হবে? যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে একটা যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কেমন হয় দেখো, ফেনক্সাইড আয়নটা কেমন হয় সেটা আগে দেখে নিই। প্রথমে যেমন ছিল ওই যে এই গঠনের মতোই লিখবো আমরা, এবং খালি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, এখানে O মাইনাস তৈরি হয়েছে। এইবারে আমরা গঠনটাকে দেখি, এই মাইনাসটা গিয়ে এখানে পড়বে, এই অংশটা গিয়ে এই কার্বনে গিয়ে পড়বে। তাহলে গঠনটা কেমন হবে? এখানে ইলেকট্রনটা আসলো তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেল, এখানে হচ্ছে মাইনাস হয়ে গেল, এই ধরনের হবে। আবার দেখো এই ইলেকট্রনটা এখানে পড়বে, ইলেকট্রনটা এখানে বন্ধন তৈরি করবে,
তাহলে তোমাদেরকে শিখতে হবে কিভাবে রেজোনেন্স যে হাইব্রিড, এগুলো রেজোনেন্স হাইব্রিড বলা হয়, সে কিভাবে রেজোনেন্স হাইব্রিড তৈরি হচ্ছে এটা তোমাদেরকে জানতে হবে। আবার হতে পারে, আরেকটা হতে পারে, দেখো এই ইলেকট্রনটা এখানে এসে পড়লো আর এই বন্ধনটা এখানে পড়লো, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, ডবল বন্ড ও হয়ে গেল, এবং ইলেকট্রনটা পড়লো এখানে মাইনাস, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। তাহলে মোটামুটি তুমি যদি দেখো যে ফেনলের ক্ষেত্রে যতগুলো হাইব্রিড তৈরি হয়েছে, ফেনক্সাইডের ক্ষেত্রে ফেনক্সাইড, ফেনল থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ফেনক্সাইড। ফেনক্সাইডেও কিন্তু সেম সংখ্যক হাইব্রিড পাচ্ছি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কে বেশি স্টেবল, এই দুটোর মধ্যে স্টেবল কে? দেখো অক্সিজেনের ক্ষেত্রে এখানে প্লাস আছে, তা এই হাইব্রিড যেগুলো তৈরি হয়েছে সেখানে অক্সিজেনের মাত্রায় ধনাত্মক, অক্সিজেন কিন্তু নেগেটিভ ধর্মী হয়ে থাকে, তাই জন্য এখানে প্লাস আছে বলে এটা তুলনামূলকভাবে কম স্থায়ী হবে। আবার দেখো এই বন্ধনের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের প্লাসটা নেই, ধনাত্মক আধানটা নেই, সেই জন্য কি হবে, অক্সিজেনটা যেহেতু ধনাত্মক ঋণাত্মক হওয়ার কথা, এখানে প্লাস নেই, তাই জন্য এগুলো কিন্তু বেশি স্টেবল হবে। ফেনলের ক্ষেত্রে যেহেতু হাইব্রিডগুলোর মধ্যে অক্সিজেনের মাথায় প্লাস তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এইগুলোকে, এই হাইব্রিডগুলোকে বেশি অস্থায়ী করে দিচ্ছে, সেই তুলনায় দেখো ফেনক্সাইডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, অক্সিজেনের মাথায় কোথাও প্লাস নেই, অর্থাৎ এই হাইব্রিডগুলো কিন্তু বেশি স্টেবল। তাহলে দুটোর মধ্যে সেম সংখ্যক যদি হাইব্রিড তৈরিও হয়ে থাকে, তথাপি আমরা দেখব যে ফেনলের ক্ষেত্রে কি হয়ে থাকে, হাইব্রিডগুলোর তুলনায় ফেনক্সাইডের হাইব্রিডগুলো বেশি সুস্থিত, তাই জন্য ফেনলটা কিন্তু স্থায়িত্ব কম হবে, কম সুস্থিত বলবো, কম সুস্থিত, আর এটা কিন্তু বেশি সুস্থিত হবে, সুস্থিত হবে। ফেনলের অম্লতা তুলনা করতে পারবে অ্যালকোহলের সাথে, ফেনলের সাথে অ্যালকোহলের অম্লতার তুলনা, অ্যালকোহলের অম্লতার তুলনা করো, অম্লতার তুলনা। আশা করি তোমরা পারবে, এটা তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। ফার্স্ট তোমরা ফেনলকে লিখবে, ফেনলের সঙ্গে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এখানে OH হয়, এবং অ্যাসিড হতে গেলে ওকে যেটা করতে হয়, অ্যাসিড হতে গেলে হাইড্রোজেন ত্যাগ করতে হয়, H+ আয়ন ত্যাগ করতে হয়। তাহলে এটা যদি অ্যাসিড হয় তাহলে এখানে ফেনক্সাইড তৈরি হবে, এবং হচ্ছে এই H+টা ও ত্যাগ করবে, সেই H+টা জলের সাথে গিয়ে H3O তৈরি করবে। এবং আমরা যেটা ফার্স্ট করলাম সেই রকমভাবে তোমরা হাইব্রিডগুলো তৈরি করবে এই দুটোর মধ্যে, এবং সেখানে দেখাবে যে ফেনক্সাইডের হাইব্রিডগুলো বেশি সুস্থিত, তাই জন্য এই অ্যালকোহল সবসময় ফেনক্সাইড আয়ন হওয়ার চেষ্টা করবে, এবং সে কি করবে, হাইড্রোজেনকে ত্যাগ করবে, ফেনক্সাইড হওয়ার জন্য সে হাইড্রোজেনকে ত্যাগ করবে। কিন্তু তুমি যদি দেখো অ্যালকোহলের ক্ষেত্রে C2, যে কোনো একটা অ্যালকোহল হতে পারে, আমি ধরো ইথাইল অ্যালকোহল করছি, C2H5OH, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রেও যদি H+ আয়ন তৈরি হবে তাহলে তৈরি হবে C2H5O- তৈরি হবে এবং H+ তৈরি হবে। কিন্তু দেখো এই যে ফেনক্সাইড আয়নটা যেমন রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছিল, এখানে কিন্তু যে আয়নটা তৈরি হবে অ্যালকোহলের ক্ষেত্রে, এই আয়নটা কিন্তু রেজোন্যান্সের মাধ্যমে স্থায়িত্ব পাবে না, তাই জন্য এর স্থায়িত্বের তুলনায় এই ফেনক্সাইডের স্থায়িত্বটা কিন্তু বেশি হবে, তাই জন্য এই ফেনল সহজে ফেনক্সাইড হওয়ার জন্য বেশি করে H+ আয়ন ত্যাগ করবে, অর্থাৎ অম্লতা ওর অনেক বেশি হয়ে থাকবে, অর্থাৎ রেজোন্যান্স দিয়ে তুমি কিন্তু। আজকে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশনের মাধ্যমে আমরা স্থায়িত্ব তুলনা করতে পারি। কনজুগেশন, হাইপার কনজুগেশনটা কি? হাইপার কনজুগেশন হচ্ছে যে স্থায়িত্ব ব্যাখ্যা করা। আমরা রেজোনেন্স দিয়ে যেমন স্থায়িত্ব ব্যাখ্যা করেছিলাম, হাইপার কনজুগেশনটা হচ্ছে, দেখো যত আলফা হাইড্রোজেন যত বেশি থাকবে সে তত বেশি স্টেবল হবে। ধরো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ধরতে পারো, বা
কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা ধরি CH3 আর CH2, এইটা একটা কার্বোক্যাটায়ন। আবার CH কার্বোক্যাটায়ন ধরে এখানে প্লাস আছে। আচ্ছা, কার্বোক্যাটায়ন মানে কার্বনের মাথায় প্লাস কে আমরা বলে থাকি কার্বোক্যাটায়ন। এটাও ধরো কার্বোক্যাটায়ন, দুটো কার্বোক্যাটায়ন। এবার হাইপার কনজুগেশনে বলছে যে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনের সংখ্যা যত বেশি থাকবে সেটা তত বেশি স্টেবল। আলফা হাইড্রোজেন কি? কার্বোক্যাটায়নের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তাকে বলা থাকে আলফা কার্বন। তাহলে এইটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন আছে? 3টি হাইড্রোজেন আছে, 3টি আলফা হাইড্রোজেন আছে। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলছি। এটা দেখো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের সাথে ডাইরেক্ট যে সমস্ত কার্বনগুলো যুক্ত থাকে এটাও দেখো ডাইরেক্ট যুক্ত আছে, এই কার্বনও ডাইরেক্ট যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে দেখো হাইড্রোজেন কতগুলো আছে? এখানে 3টি আছে, এখানে 3, মানে 6টি হচ্ছে আলফা হাইড্রোজেন আছে। তাহলে স্টেবিলিটি কার বেশি? স্টেবিলিটি হচ্ছে এর বেশি। অর্থাৎ হাইপার কনজুগেশন দিয়েও আমরা কার্বোক্যাটায়নের আমরা মুক্তমূলকের স্থায়িত্বকে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, স্থায়িত্ব ব্যাখ্যা করার আর একটা সূত্র, যেমন আমরা রেজোনেন্স বললাম, হাইপার কনজুগেশন বললাম, আরেকটা আছে পীড়ন। পীড়নটা কি? পীড়ন নাম শুনেই বুঝতে পেরেছো যে কোথাও বাধা পাচ্ছে। যেটা ধরো এই ধরনের যদি কোনো যৌগ থাকে, কোনো জৈব যৌগ, এই CH3 আর এখানে ধরো CH3 আছে, এই ধরনের যদি থাকে তাকে বলা হয় সিস। এটাকে বলবো সিস, মানে একই দিকে যদি গ্রুপগুলো থাকে তখন তাকে বলবো সিস। সিস 2 বিউটিন, 4টে আছে, তোমরা নিশ্চয়ই নাম শুনে পড়েছো যে 1 2 3 4 নাম্বারিং যদি আমরা করি, তাই জন্য একে সিস 2 বিউটিন আমরা বলবো। এবং এই বিউটিনটাকে আমরা যদি ট্রান্স করি, ট্রান্স মানে যে CH3 কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, দেখো এইটাকে আমরা বলবো ট্রান্স, ট্রান্স 2 বিউটিন। অর্থাৎ সিস আর ট্রান্স তোমাদেরকে জানতে হবে যখন দুটো গ্রুপ, তাহলে এটা সিস 2 বিউটেন, এটা হচ্ছে ট্রান্স 2 বিউটেন। তাহলে যদি গ্রুপগুলো দেখো একই দিকে আছে তখন তাকে সিস, আর যদি আলাদা আলাদা থাকে তাকে বলা হয় ট্রান্স, এটা মাথায় রাখো। এইবারে দেখো যে সিস যৌগের ক্ষেত্রে বড় বড় দুটো গ্রুপ কিন্তু একই দিকে আছে, তখন তাদের মধ্যে কি হবে? একটা বিকর্ষণ বল কাজ করবে। দেখো আরো যদি ভাঙিয়ে আমরা করি, সি লিখলাম, এখানে নিচে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন, এখানে ছিল কার্বন, কার্বনের চারিদিকে দেখো 3টে হাইড্রোজেন ছিল, এখানেও কার্বন আছে, এখানেও কার্বনের এখানে 3টে হাইড্রোজেন আছে। দেখো পরস্পর পরস্পরকে কি করছে? পরস্পর পরস্পরকে কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে, পরস্পরকে বিকর্ষণ করবে, তাই জন্য এর স্থায়িত্ব কিন্তু কমে যাবে। আবার দেখো ট্রান্সের ক্ষেত্রে, দেখো ট্রান্সের ক্ষেত্রে কিন্তু এই দিকে কার্বন আছে, কার্বনের এখানে 3টে হাইড্রোজেন আছে আর এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, এর নিচের দিকে আছে CH3, মানে কার্বন আছে আর তার সাথে 3টে হাইড্রোজেন আছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো অনেক দূরে রয়েছে, অর্থাৎ এদের মধ্যে বিকর্ষণটা কম, একে বলে স্টেরিক হিন্ডেন্স বা একে বলে পীড়ন বলা যেতে পারে, স্থানান্তরিত পীড়ন, স্থানান্তরিত মানে স্থানের অভাব হচ্ছে এবং সেখানে তাই জন্য তাদের মধ্যে একটা বিকর্ষণ হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, স্থায়িত্ব তুলনা করতে গেলে আমরা পীড়ন মানে স্থান ভাবজনিত, স্থানের যে অভাব হয় তার জনিত যে পীড়ন সৃষ্টি হয়, সেই পীড়নের জন্য এটা কম স্থায়ী হবে, কম সুস্থিত হবে, আর এইটা কিন্তু এর তুলনায় বেশি সুস্থিত। তাহলে সুস্থিত ব্যাখ্যা করার জন্য আমরা হাইপার কনজুগেশনকে ব্যবহার করতে পারি, রেজোন্যান্সকে ব্যবহার করতে পারি, আবার একই রকম ভাবে স্থানাভাবজনিত বা স্টেরিক হিন্ডেন্সকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তোমরা এগুলো পড়বে, কারণ এগুলো জৈব যৌগে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেই রাসায়নিক বিক্রিয়াগুলোতে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। ধন্যবাদ।